আসসালামু আলাইকুম সবাইকে। সো বুয়েট ভর্তি পরীক্ষার আর হাতে সময় আছে ৩ মাস কিংবা ৪ মাসের মতো। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ৩ মাসের একটা মাস্টার প্ল্যান দিয়ে দিব। যে মাস্টার প্ল্যানটা তুমি যদি ফলো করতে পারো, একদম পারফেক্টলি ফলো করতে পারো, তাহলে ইনশাআল্লাহ তুমি বুয়েট ক্র্যাক করতে পারবা। সো শুধুমাত্র বুয়েট না, আসলে আমাদের এটার মেইন টার্গেট অডিয়েন্স হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিচ্ছে সবাইকে। সো বুয়েটের সাথে আমাদের আছে হচ্ছে সিকে এর ওয়েট আছে, তারপর হচ্ছে পুটেক্স আছে। সো এই সবাই মানে একদম ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে সবাইকে নিয়ে আলোচনা করব। সো কীভাবে প্রিপারেশন নিবা, কোন কোন সাবজেক্ট কীভাবে পড়বা, এই সব কিছু আলোচনা করবো। জাস্ট আমি তোমাকে একটা প্রিভিউ দিই যে আসলে আমাদের টপিকগুলো কী কী। সো প্রথম কথা হচ্ছে আমরা তোমাদের কিছু কনফিউশন আছে যে কাট মার্কস কেমন হতে পারে, কারা পরীক্ষা দিতে পারবা সেটা আলোচনা করব। এরপর এক্সাম কখন হবে সেটা একটা বড় একটা মুখ্য বিষয় আছে। এরপর আমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, এর পাশাপাশি আরেকটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইংলিশ। এই 4টা সাবজেক্ট আসলে আমরা কীভাবে পড়াশোনা করব সেটা আমরা আলোচনা করব। এরপর আমরা নোট করবো কিনা, এর চেয়ে বড় কথা হচ্ছে আমরা কোন কোন ভুলগুলা করব না, এই ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? সো এখন তোমার মনে হইতে পারে যে ভাই আমাদের আসলে যে হাতে 3 মাস সময় আছে এটা আসলে আপনি কিভাবে ক্যালকুলেট করলেন? সো আমি যেটা ক্যালকুলেট করলাম, আমার হাতে সময় আছে, আমরা যেটা দেখতেছি ঢাকা ভার্সিটির পরীক্ষার কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের ভর্তি পরীক্ষা, আমাদের বুয়েটের ভর্তি পরীক্ষা কখন হইতে পারে বলো? বুয়েটের ভর্তি পরীক্ষা কখন হইতে পারে? বুয়েটের ভর্তি পরীক্ষা হইতে পারে জানুয়ারিতে, হাইয়েস্ট গেলে ফেব্রুয়ারিতে। বাট আমরা ধরে নিতে পারি যে জানুয়ারির প্রথম দিকে বা মাঝামাঝিতে আসলে আমাদের বুয়েটের ভর্তি পরীক্ষা ডেট দিয়ে দেওয়ার কথা। এখন হাতে তাহলে সময় কতটুকু আছে? আগস্ট মাস তো, তাই তো এটা? মানে আমরা যখন ভিডিওটা পাবলিশ হচ্ছে হয়তো বা সেপ্টেম্বরের প্রথম দিকে চলে যাচ্ছে। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তাহলে কয় মাস পাচ্ছি? 3 মাস পাচ্ছি। এই 3 মাস আসলে আমি মেইনলি পড়াশোনা করব। বুঝছো? এই প্রথম 3 মাস যেটা আছে না, এই 3 মাসে আমি পড়াশোনা করব। ডিসেম্বর মাসটা আমরা রাখবো কিসের জন্য জানো? শুধুমাত্র রিভিশন দিব, শুধুমাত্র এক্সাম দিব, নিজের যে ভুলগুলো আছে ওইগুলা, যে ল্যাকিংস গুলো আছে ওইগুলা কভার আপ করার চেষ্টা করব। সো আমাদের হাতে আসলে কিন্তু সময় আছে 3 মাস। বুঝছো? সো আজকে মাস্টার প্ল্যানটা আমাদের কি নিয়ে, 3 মাসে কিভাবে পড়াশোনা করবা। ওকে, ডান। এখন তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিছো, অলরেডি মানুষজন ডিসাইডও করে ফেলছো যে না আসলে তুমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিবা, বুয়েট চুয়েট কুয়েট হয়তোবা তোমার টার্গেট। হয়তোবা অনেকে এমন আছো যে হয়তোবা এইচএসসিতে তুমি হয়তোবা এ প্লাস পাবা, তো অবশ্যই পাবা, কিন্তু অত মার্কস পাবা না যেখানে আসলে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা। বাট তুমি, তোমার কাছে টার্গেট হচ্ছে তুমি হয়তোবা ভার্সিটির দিকে টপে থাকতে যাচ্ছ, একদম ঢাকা ভার্সিটির কথা, স্পেসিফিক্যালি ঢাকা ভার্সিটির মধ্যে তুমি 1 থেকে 1000-এর মধ্যে থাকতে যাচ্ছ। এখন 1 থেকে 1000 থাকার জন্য তো আমরা অনেকেই বলি, ইভেন আমি সাজেস্ট করি যে ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিতে। সো এই কারণে হয়তোবা তুমি ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে? সো মোটামুটি ডিসাইড করে ফেলছো, অলরেডি দেখবা যে অফলাইনে মানুষজন পড়াশোনা শুরু করে দিছো। সো এখানে আসলে আমি খুব একটা কিছু বললাম না। এখন যেটা বলবো সেটা হচ্ছে আমাদের কাট মার্কস কত হবে, এটা জাস্ট তোমাদের একটু ধারণা দিব। এটা নিয়ে আসলে খুব একটা আলোচনা করার আসলে আমার ইচ্ছা নাই, কারণ এটা আসলে সব ভিডিওতে বলি, তারপরে তোমাদের কনফিউশন হয়ে যায়, ভাই না আবার একটু বলেন। প্রথম কথা হচ্ছে আমাদের এক্সাম কেমন হয়েছে, এইচএসসির এক্সাম কেমন হয়েছে, কিংবা রেজাল্ট কেমন হইতে পারে। টু বি অনেস্ট, আমরা চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা দিল, চট্টগ্রাম বোর্ডের হচ্ছে মানে এক্সামের কোশ্চেন দেখে আমার কাছে মানে মনে হলো যে জিনিসটা তো মানে একটু আনফেয়ার হয়ে গেছে। মানে আমরা যদি অন্য বোর্ডের কথা চিন্তা করি, অন্য বোর্ডে আমাদের ফার্স্ট পেপারে কিছু কিছু ভুল ছিল, তারপরে একটু কঠিন হয়েছে, কিন্তু চট্টগ্রাম বোর্ডে সহজ হয়েছে। কি হয়েছে? চট্টগ্রাম বোর্ডে সহজ হয়েছে, এই কারণে দেখা যাচ্ছে যে একটু আনফেয়ার হয়ে গেছে। তার মানে আমি ওভারঅল যদি চিন্তা করি, রেজাল্ট কিন্তু আগের মতোই হবে। রেজাল্ট তো কিছুটা আগের মতোই হওয়ার কথা। ইভেন বইটার সার্কুলারের কথা যদি চিন্তা করি, ওই সার্কুলার দেখবা, রিকোয়ারমেন্ট দেখবা আগের মতোই, কাট মার্কস আগের মতোই থাকার কথা। বাট আমি তোমাদেরকে আসলে কি বলা যায় যে এটাকে মানে একটু সেফ খেলার জন্য বা সেফ থাকার জন্য আমি তোমাদেরকে বলছি, যদি একটু রেজাল্টটা খারাপ হয় কিংবা খাতা ধরো একটু কঠিন করে কাটছে, আগের মতো তো এখন কাটে না, ঠিক না? আমরা পার্শিয়াল মার্কিং খুব একটা দিতে দেখি না, গ্রেস মার্কিং খুব একটা দিতে দেখি না। সেই কারণে দেখা যাচ্ছে যে বিগত বছরের মতো রেজাল্ট হওয়ার কথা, তো বিগত বছরে লাগছে 89%, বাট এবার হয়তো একটু কঠিন হইতে পারে, একটু কঠিন করে খাতা কাটতে পারে, কিংবা একটু প্রশ্নটা কঠিন হওয়ার কারণে রেজাল্টটা একটু খারাপ হইতে পারে। সো খারাপ হলে কতটুকু নামবে বলো তো? বেশি নামার কথা না। আমি জন্য বলছিলাম যে আমাদের কাট মার্কস 85%-এর আশেপাশে হওয়ার কথা, 85% আশেপাশে হওয়ার কথা, ঠিক আছে? বাট আমার কাছে পার্সোনাল মনে হয় 85%-এর উপরেই হওয়ার কথা, ঠিক আছে? সো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অলরেডি নিয়ে নিছো, ডিসিশন আসলে খুব একটা চেঞ্জ করার দরকার নাই। 85%-এর নিচে যদিও আসে, তারপরেও খুব একটা ডিসিশন চেঞ্জ করবা না, ঠিক আছে? যেটা প্রিপারেশন নিচ্ছ, যেটা মনে হয়েছে যে আমি ইঞ্জিনিয়ার হবো, প্রিপারেশন আগায় যাও, তুমি এখান থেকে ভার্সিটিতে সুইচ করতে পারবা। ইভেন আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, এখানে তো আমরা অলরেডি ফ্রি মাইগ্রেশন দিয়ে দিই। তোমার যদি মনে হয় যে রেজাল্টের পরে তোমার মনে হচ্ছে না তুমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা না, তাহলে আমরা ফ্রি মাইগ্রেশন করে দিব ভার্সিটিতে। এখন এটাতে খুব বেশি তোমার ক্ষতি হবে? অবশ্যই খুব বেশি এটা ক্ষতি হবে না। ইঞ্জিনিয়ার প্রিপারেশনে তুমি অনেক কঠিন জিনিস পড়বা, সহজ জিনিসগুলোই পড়বা, ওই সহজ জিনিসগুলোই দেখবা যে তোমার ভার্সিটিতে আসছে।
বুঝছো ব্যাপারটা? সো খুব বেশি একটা মানে ডিপ্রেশনে পড়ার কিছু নাই। 85% এর যদি নিচেও আসে তাও ইঞ্জিনিয়ার প্রিপারেশন নাও। বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারলা না, চুয়েট কুয়েট তো আছে নাকি? মানে ড্রিম তো অবশ্যই বুয়েট থাকবে, বড় তো থাকবেই, বাট চুয়েট কুয়েট রুয়েট তো আছে। তো কোনো প্যারা নাই, জাস্ট হচ্ছে প্রিপারেশনটা নিতে থাকো, ঠিক আছে? আর আমরা অন্য ভার্সিটিগুলোর কথা বলে, যেমন চুয়েট কুয়েটের কথা যদি চিন্তা করি বা এমআইএসটির কথা চিন্তা করি, ওইগুলোতে জাস্ট নর্মালি এরকমই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এইগুলোতে দেখবা যে হচ্ছে 20-18 চাইছে বা এমন কিছু একটা চাইতে পারে, ঠিক আছে? সো 18-20 চাইতে পারে। আবার অনেকগুলো ভার্সিটিতে যেমন আমরা দেখতে পেলাম যে চুয়েট বা রুয়েটে এমন, সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এটাতে হয়তো বা 15-14 চাইতে পারে, ঠিক আছে? এরকম যদি আশেপাশে হয় তাহলে আমরা আসলে প্রিপারেশন কন্টিনিউ করবো, এটাতে খুব একটা মানে কনফিউশনের কিছু নাই আর কি, ঠিক আছে? এরপরে এখন বড় প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে এক্সাম কখন হতে পারে, সেটা আমি আলোচনা করলাম। সেটা আমাদের জানুয়ারির দিকে হওয়ার কথা, ঠিক আছে? সো জানুয়ারির প্রথম উইকে, সেকেন্ড উইকে বা হাইস্ট গেলে ফেব্রুয়ারির দিকে, এর বেশি পিছানোর মনে হয় না আসলে সম্ভাবনা আছে। সো আমরা এটা ধরে নিব, একদম জানুয়ারির প্রথম দিকে পরীক্ষা হবে। সো আমাদের হাতে 4 মাস সময় আছে, এই 4 মাস আমরা প্রিপারেশন নিব। প্রিপারেশনের জন্য 4 মাস না 3 মাস, 3 মাস প্রিপারেশন, ঠিক আছে? ডান। এখন ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে, সবচেয়ে কঠিন প্রিপারেশন হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। এটা তুমি মানে যে কাউকে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যেহেতু কঠিন প্রিপারেশন, ইভেন এখানে রিটেন আসে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিটেনের প্রিপারেশন নিতে হয়। আমাদের এমসিকিউ আসলে ওইটাও আসলে রিটেনের প্রিপারেশনই। সো রিটেনের প্রিপারেশন যেহেতু নিতে হয়, এখানে আসলে আমাদের অফলাইনে এক্সাম দিতে হবেই, অফলাইনে এক্সাম দিতে হবে। সো আগে ব্যাপারটা এমন ছিল যে অফলাইন কোচিং সেন্টারে ভর্তি হইতে হবে, বাট এখন অনলাইনে আসার কারণে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে তুমি ওইখানে একটা জিনিস কমে গেছে, সেটা হচ্ছে অফলাইনে পরীক্ষা দেওয়াটা ঠিক আছে, বাট অফলাইনে ক্লাস করাটা আসলে একটু কমে গেছে, বুঝছো? মানে এখন মানুষজন যেটা করে, মানে একদম সবচেয়ে মোস্ট প্রেফারেবল যেই কম্বিনেশনটা, সেটা হচ্ছে আমি অফলাইনে এক্সাম দিব, অনলাইনে হচ্ছে ক্লাস করব। কারণ কি অফলাইনে ক্লাস করাটা অনেক ক্ষেত্রেই তোমার দেখবা যে অর্ধিত না। কেন বলতো? একটা অর্ধিত না হচ্ছে এখানে অনেক টাইম ওয়েস্ট হবে, টু বি অনেস্ট অনেক টাইম ওয়েস্ট হবে। প্লাস অফলাইনে যখন তুমি ক্লাস করতে যাবা, তখন দেখবা যে তুমি মানে মনের অজান্তে দেখবা যে অমনোযোগী হয়ে যাবা। তখন আসলে স্যারদের কোশ্চেনগুলো স্যারদেরও টাইম ওয়েস্ট হবে। প্লাস হচ্ছে দেখা যাচ্ছে একটা চ্যাপ্টারের জন্য 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় থাকে। সরি 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো সময় থাকে। সো 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আসলে এত কিছু কমপ্লিট করা খুবই টাফ। ইভেন আমি নিজেও উদ্ভাসে ক্লাস নিতাম। সো উদ্ভাসে যখন অ্যাডমিশন ক্লাস নিতাম, তখন দেখতাম যে আমি প্রথম যে চ্যাপ্টারটা ভেক্টর, ওই চ্যাপ্টার মানে সেকেন্ড অধ্যায় আর কি। সো ওই চ্যাপ্টারটা পড়াইতে গিয়ে আমি 2.5 ঘন্টার মধ্যে কেমনে কি শেষ করবো আমি এটাই বুঝি না। বুঝছো ব্যাপারটা? যখন কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা টপিক তুমি পারো না, তো স্যার মনে হচ্ছে ওই টপিকটা আসলে তো সবাই তো পেরে আসার কথা, এইচএসসি তো পড়ে আসছে, ওইখানে দেখবা যে একটু সমস্যা হয়ে গেছে, বুঝছো? সো মোস্ট প্রেফারেবল কম্বিনেশন কোনটা বলো তো? তুমি অনলাইনে ক্লাস করবা, অফলাইনে যে কোনো একটা কোচিং সেন্টারে এক্সাম দিবা, ঠিক আছে? বাট মাস্ট অফলাইনে এক্সাম দিতে হবে, ঠিক আছে? এটুকু আমরা মাথায় রাখবো। সো যে কোনো একটা কোচিং সেন্টারে আই গেস ভর্তি হয়ে গেছো, সো সবাই আসলে মানে একদম না বললেও সবাই বুঝবা যে ইঞ্জিনিয়ারিং এর জন্য সবাই আসলে কোথায় ভর্তি হয় বলো তো? ইঞ্জিনিয়ারিং এর জন্য মানে আমি যদি এক্সামের কথা বলি বা অফলাইনের কথা বলি, তাহলে অবশ্যই আসলে উদ্ভাসে ভর্তি হবে, ঠিক আছে? আর অনলাইনে তো তুমি দেখতেই পাচ্ছ, অনলাইনে যে কারোর ইঞ্জিনিয়ারিং কোর্স তুমি দেখবা, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা। এখানে আমি অবশ্যই মানে এখানে বলবো যে কোন জিনিস করা যাবে না। এটার মধ্যে একটা বড় পয়েন্ট কি জানো? একটা বড় পয়েন্ট হচ্ছে তুমি লেন্দি ক্লাস করবা না। 10-15 ঘন্টা ক্লাস করতেই যাবা না। 10-15 ঘন্টা কি? আমার কাছে মনে হয় 10 ঘন্টার নিচে, মানে হচ্ছে 6-7 ঘন্টা ক্লাস করবা। কারণ তুমি অ্যাডমিশনে যে কোনো ভাইয়াকে একটা জিনিস জিজ্ঞাসা করবা যে ভাই সবাই তো ক্লাস করে, বাট সবাই টিকে না কেন? ইভেন পাসও করে না। ঢাকা ভার্সিটিতে তো পাসও করে না। পাশের হার দেখছো? তো তুমি যতই চিন্তা করো না কেন, যতই ভালো ক্লাস নিক না কেন, বাট তুমি যদি পরীক্ষার হলে না দিয়ে আসতে পারো, এই ক্লাস করার কোনো মানে হয় না। সো লেন্দি ক্লাস করতে যাবা না। তুমি এইচএসসিতে যেসব জিনিস পড়ে আসছো, ওইসব জিনিস দিয়েই তুমি দেখবা যে বুয়েট তুমি ক্র্যাক করতে পারতেছো। মাথায় রেখো, একটা জিনিস মাথায় রেখো, তুমি এইচএসসিতে যে বেসিকটা তোমার আছে, যদি বেসিক ভালো থাকে, তুমি 85% পাইছো, তার মানে বেসিক তোমার ভালো। ওই বেসিকটা দিয়েই তুমি কি করতে পারো? বুয়েট ক্র্যাক করতে পারো। বুয়েট আসলে অত কঠিন কিছু আসে না, ঠিক আছে? এখন তুমি ওই যে বেসিকটা আছে, ওইটা বুয়েটের পরীক্ষার হলে এই অল্প একটা স্পেসের মাঝখানে, অল্প একটা টাইমের মাঝখানে করতে পারবা কিনা, ওইটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এখন এইটার ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে এই অল্প টাইমের মাথায় শেষ করতে পারবা কিনা, প্লাস হচ্ছে এই যে দেখো মানে আমরা যদি অ্যাডমিশনের কথা বলি, অ্যাডমিশনে হচ্ছে সবাই পড়াশোনা করে, একদম যে খারাপ স্টুডেন্ট আছে, যে ভালো স্টুডেন্ট আছে, সবাই পড়াশোনা করতেছে। এই পড়াশোনাটার মাঝখানে যে একদম খুব মানে মানে তার হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে পারবে, তারপর যখন যে কাজটা করা উচিত সেই কাজটা করতে পারবে, মানে 3 মাস যে কেমনে চলে যাবে তুমি বুঝতে পারবা না, ঠিক আছে? সো যে এই 3 মাসটা খুব ভালো করে ইউটিলাইজ করতে পারবে, তার বেসিক যেটা আছে ওই বেসিকটা ইউটিলাইজ করে যেটা করা উচিত ওইটা করবে, দেখবা যে সেই আগে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? সো এখানে জাস্ট তুমি একই জিনিস, যে জিনিসটা তুমি পড়ে আসছো, যে টপিকটা তুমি জানো, ওই সেম টপিক তুমি বারবার ক্লাস করতেছো, তোমার কাছে খুব মজা লাগতেছে, না এই জিনিসটা আমি পারি, খুব ভালো পারতেছি, বাট তোমার একটা মাথা রাখা, তুমি এই ক্লাসটা না করলেও পারতা, বুঝছো? যেই টপিকটা তুমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে দেখতেছো, ওই টপিকটা যদি তোমার পারা থাকে, ওটা তুমি ক্লাস করার দরকারই নেই। ক্লাস করার দরকার আছে, তুমি করবে হচ্ছে প্র্যাকটিস,
বুঝছো ব্যাপারটা? আচ্ছা, সো যাই হোক, সো যেটা বললাম যে অফলাইনে ভর্তি আসো তুমি, তার মানে তোমার পড়ার রুটিন কি হবে বলো তো? পড়াশোনার রুটিন হবে হচ্ছে অফলাইনে যে পড়াশোনার ফ্লোটা, ওই সেম রুটিনটা তোমার হবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা মাথায় রাখবো যে এবার আমরা চলে যাই আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আসলে আমরা কিভাবে প্রিপারেশন নিব। সো এইটার মধ্যে সবচেয়ে বড় জিনিস চলে আসছে, সেটা হচ্ছে আমাদের রুটিন। ঠিক আছে? আমাদের রুটিন এইখানে মাথায় রাখবা, তুমি অফলাইনে একটা কোথায় এক জায়গায় পড়তেছো, কোথায় এক জায়গায় কি, কোথায় এক জায়গায় পড়তেছো কিংবা এক্সাম দিচ্ছ, পড়তেছো বা কিংবা এক্সাম দিচ্ছ, ওইটা তোমার রুটিন হবে। ওইটা রুটিন হবে, সেটা হচ্ছে আমাদের বলতো কোচিং সেন্টার, কোচিং সেন্টারের রুটিন। এটা কি লিখলাম? কোচিং, কোচিং সেন্টারের রুটিনটা তোমার রুটিন হবে, মাথায় রাখবে। এর সাথে পার্টিকুলারলি নিজের পার্সোনাল রুটিন হবে, পার্সোনাল রুটিন, পার্সোনাল। ঠিক আছে? তো সাপোজ কোনো একদিন একটা উইকে তোমার আসলে ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ করছে, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার। ঠিক আছে? এই তিনটে চ্যাপ্টার পড়াচ্ছে। ঠিক আছে? কোনো একটা কোচিং সেন্টারে তোমার আসলে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের এই তিনটা চ্যাপ্টার শেষ করাইছে। ঠিক আছে? আমরা যদি চিন্তা করি তাহলে এখানে আমরা একটু লিখে ফেলি, তাহলে ফিজিক্সের একটা 1 P1, কেমিস্ট্রি একটা 1, আর হচ্ছে কি বলতো ম্যাথের একটা 1, এই তিনটা জিনিস পড়াইছে। ঠিক আছে? তোমার মাথায় রাখতে হবে এখানে যেটা পড়াইছে, এখানে সাপোজ হচ্ছে কোনো ডেইলি এক্সাম আছে কিংবা উইকলি এক্সাম আছে, এই উইকলি এক্সামের আগে তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের এই তিনটা চ্যাপ্টার তোমার যাতে শেষ হয়, এটা তোমার এনশিওর করতেই হবে। এবার চলে যাবো আমাদের পার্সোনাল রুটিন। পার্সোনাল রুটিনটা কি? পার্সোনাল রুটিন হবে এই যে আমরা তিনটা চ্যাপ্টার শেষ করতেছি না, এই তিনটা চ্যাপ্টার থেকে অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার আমি বেশি পড়বো। এই তিনটা চ্যাপ্টার থেকে কি করবো? একটা চ্যাপ্টার আমি অ্যাটলিস্ট বেশি পড়তে হবে। ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে, সাপোজ হচ্ছে আমাদের ফিজিক্স আমাদেরকে যেদিন করাইছে এই দিন আমরা কি করবো, আগে দিয়ে আমরা শেষ করে ফেলার চেষ্টা করবো। তুমি যদি কোনো অনলাইন কোচিংয়ে বা অনলাইনে আসলে কোর্সে ভর্তি থাকো, তাহলে আমরা কি করবো বলতো, ওই ফিজিক্সের যে চ্যাপ্টারটা আমাদের পড়াবে, অফলাইনে পড়াবে, এর আগে আমরা ক্লাসটা করে ফেলবো, যাতে করে ওইখানে ক্লাস করলে আমি বুঝতে পারবো যে কোন জিনিসটাতে আমার ফোকাস করতে হবে। কিংবা তুমি ওই ক্লাসটার সাথে একটু কম্পেয়ার করে দেখবা যে অনলাইন অফলাইন তোমার আসলে অফলাইন আদৌ দরকার আছে কিনা, সেটা তুমি কম্পেয়ার করতে পারবা। সো একটা চ্যাপ্টারটা কি করবা, এখানে তুমি অনলাইনে আগে থেকে ক্লাস করে ফেলবা। সো এই জন্যই আমরা যেটা তোমাদেরকে এনশিওর করি, সাপোজ আমাদের কোর্সে গেলা, ঠিক আছে, আমাদের কোর্সে প্রতিটা যে কোনো আমাদের ডেমো ক্লাস দেওয়া আছে, দেখবা যে কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তুমি ডেমো ক্লাসগুলো দেখতে পারবা। ডেমো ক্লাসের সাথে সাথে দেখবা যে আমাদের এক্সপেক্টর কিছু এক্সপেক্টর যোগ করছি আমরা। এবার আমরা এই যে একটা রুটিন অ্যাড করছি, এটা আসলে এখন দেখা যাচ্ছে না, কোর্সে এনরোল করার পরে দেখা যাবে আর কি। সো এই রুটিনটা হচ্ছে তোমার নিজের পার্সোনাল রুটিন। এখানে তুমি লিখতে পারবা যে কোন জিনিসটা তোমার শেষ হয়েছে, কোন জিনিসটা তোমার শেষ হয় না। তুমি কমেন্ট করতে পারবা কোন কোন জিনিস আসলে তোমার, মানে এটা ইন্টারেক্টিভ রুটিন। এটা কেন করছি বলতো, যাতে করে তুমি নিজে যেখানে ভর্তি হও না কেন, যে অফলাইন কোচিং এক্সাম দাও না কেন, বাট নিজে যাতে আলাদা করে একটা রুটিন থাকে, যেটা করে তুমি আসলে ওই যে যেই এক্সাম সেন্টার আছে কিংবা যে অফলাইন কোচিং আছে ওর থেকে যাতে তুমি আগে থাকতে পারো। ঠিক আছে? এর পাশাপাশি তুমি জাস্ট ডেমো ক্লাসগুলো দেখবা, ডেমো ক্লাসগুলো দেখবা যে প্রতিটা চ্যাপ্টারে আমার 3টা বা 4টা লেকচার আছে, 3টা 4টা লেকচার ওই 4 ঘন্টা 5 ঘন্টার মতোই হবে। 4-5 ঘন্টাতে আমরা কি করছি, জিনিসগুলোকে তোমার রিভিশন করাই দিছি, তোমাকে আমি পড়াই নাই, রিভিশন করাই দিছি, নতুন কোনো কিছু ছোট ছোট টপিক আমরা পড়াইছি, কিছু অ্যাডভান্স ম্যাথ প্রবলেম পড়াইছি, যাতে করে তুমি নতুন একটা কোশ্চেন দেখলে তুমি যাতে ভয় নাই পেয়ে যাও। ঠিক আছে? আর কি করছি, আমরা ক্লাসে বারবার বলছি যে আমরা যা যা পড়াচ্ছি তুই তত বেশি প্র্যাকটিস করবা। আমি ক্লাস, তুমি যদি 1 ঘন্টা ক্লাস করো, 10 ঘন্টা তুমি প্র্যাকটিস করবা। 10 ঘন্টা যদি বেশি হয়ে যায়, 3-4 ঘন্টা অ্যাটলিস্ট প্র্যাকটিস করবা। ঠিক আছে? কোনো একটা চ্যাপ্টার। ঠিক আছে? এই হচ্ছে কথা। আর আমাদের ধরো আমরা যদি একটু এক্সপেক্টরটা একটু বলে দিই আর কি, এক্সপেক্টরগুলো হচ্ছে কি বলতো, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের আর্কিটেকচারের কোশ্চেন, আর্কিটেকচারের যে ক্লাসগুলো আছে এটা তোমাদেরকে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি, যাতে করে তুমি তোমার ধরো বুয়েটে পড়ার যে সম্ভাবনা সেটা যাতে বাড়াইতে পারো, কিংবা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর সম্ভাবনা যাতে বাড়াইতে পারো, তুমি যাতে আর্কিটেকচারও পরীক্ষা দিতে পারো, এই জন্য আর্কিটেকচারের ক্লাসগুলো অ্যাড করে দিছি। এরপর তুমি যাতে ভার্সিটিতেও চান্স পাইতে পারো, এই জন্য আমরা ভার্সিটি বায়োলজি ক্লাসও কিন্তু অ্যাড করে দিছি। এরপরে আমাদের অ্যাডভান্স ম্যাথ প্রবলেম নোট, তোমার যদি মনে হয় যে তোমার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, একটা টাইমের মাঝখানে যে রুটিন আছে, রুটিনের মাঝখানে তোমার শেষ হয়ে যাচ্ছে, তাহলে তুমি যাতে অ্যাডভান্স ম্যাথ প্রবলেম সলভ করতে পারো, আমাদের ক্লাসে অবশ্যই সলভ করাবো। এর বাইরে তোমাকে আমরা অ্যাডভান্স ম্যাথ প্রবলেম নোট আমরা কিন্তু প্রোভাইড করে দিচ্ছি, যাতে তুমি ওইটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। এই তো। এবার ক্যালকুলেটর হ্যাক্সের আমরা জানি যে আমাদের ইঞ্জিনিয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে ক্যালকুলেটর হ্যাক্সটা কিন্তু খুবই ভালো কাজ করে। ঠিক আছে? ক্যালকুলেটর তো আমরা ইউজ করা লাগবেই। সো ক্যালকুলেটর হ্যাক্সে আসলে আহামরি তেমন কিছু না, বাট তারপরে আমাদের ক্যালকুলেটর যাতে আমরা খুব সুন্দর করে ইউজ করতে পারি, এটা যাতে এনশিওর করতে পারি, এই জন্য আমরা ওইটার ক্লাসও তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সো এই তো। সো কমেন্টের ডিসক্রিপশনে লিঙ্ক চেক করবা, চেক করে তোমার যদি ভালো লাগে তাহলে কিনবা, না হলে অন্য কোনো যে কোনো একটা অনলাইন কোর্সের ক্লাস কিনবা, মাথায় রাখবা কোর্স কিনবা, বা মাথায় রাখবা যাতে লেন্দি ক্লাস না হয়, যাতে তোমার টাইম ওয়েস্ট না হয়। ঠিক আছে? আর মাথায় রাখবা যে আমার কাছে পার্সোনালি মনে হয় যে লাইভ ক্লাসের দিকে যাবা না, রেকর্ডেড ক্লাসের দিকে যাবা, যাতে করে তোমার যে জায়গায় প্রবলেম শুধু ওই জায়গাটাই দেখবা, এর বাইরে তেমন কিছু দেখার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বললাম যে রুটিন থাকবে, একটা হচ্ছে কোচিং এর রুটিন থাকবে, ওটা মাস্ট ফলো করতে হবে, ওইটা তোমার আইডিয়াল রুটিন। এর পাশাপাশি নিয়ে পার্সোনাল রুটিন থাকবে, যেটা করে কি করবা, ওই রুটিনটাতে তুমি আগানোর চেষ্টা করবা, ওই রুটিনটা থেকে তুমি অ্যাটলিস্ট একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার আগানোর চেষ্টা করবা। এরপর তোমার যে জায়গাটা ল্যাকিংস আছে ওইটা যাতে তুমি ওই সপ্তাহের মধ্যে শেষ করতে পারো, এটা তোমার পার্সোনাল রুটিন। ওই পার্সোনাল রুটিনটা কেমন হবে, ছোট ছোট রুটিন, সাপোজ 1 সপ্তাহ রুটিন, 1 দিনের রুটিন, 1 ঘন্টা রুটিন, 1 ঘন্টা কি পড়বা সেটা দেখবা।
বুঝছো ব্যাপারটা? ওকে, সো এটা করার চেষ্টা করবা। এরপরে আসি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে আমরা আলাদা করে কিভাবে প্রিপারেশন নিব, কোনটাতে কোন জিনিসগুলো পড়বো আর কি। সো ফিজিক্সের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যেই জিনিসটা আমরা পড়ে আসছি, যে সাপোজ আমি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে আমি তপন স্যার পড়ছি, ঠিক আছে, কোন স্যার? তপন স্যার। সো মেন বই সবার আগে কি করবা? মেন বই। এখন মেন বইয়ের কি পড়বো আসলে? মেন বইয়ের কি পড়বো বলো? মেন বইয়ের কি পড়বো? এখন মেন বইয়ের কোন কোন জিনিসে ইম্পর্টেন্স দিতে হবে, এইচএসসিতে যাতে ইম্পর্টেন্স দিয়ে আসছে ওইটাতে কি ইম্পর্টেন্স দিতে হবে কিনা, এইটার জন্য তোমার মাস্টার হচ্ছে অফলাইনে ক্লাস করতে হবে বা অনলাইনে ক্লাস করতে হবে, ঠিক আছে? তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্লাস করতে হবে, ঠিক আছে? ক্লাস করতে হবে। ক্লাস করার পরে সেটা হচ্ছে মেইন বুকে যাবা, মেইন বইতে যাওয়া দেখবা যে তুমি এইচএসসিতে অনেক কিছু দাগায় আসছো, কোন লাইন তোমার পড়তে হবে সেসব জিনিস তুমি কিন্তু কি করছো, দাগায় আসছো। এখন এক্সট্রা করে স্যার কোনো একটা থিওরি অ্যাড করছে কিনা, কোন একটা নতুন একটা লাইন বা কোন একটা নতুন একটা ট্যাগ নতুন অ্যাড করছে কিনা, ওইটা কি করবা, বইতে লিখে ফেলবা। কি করবা? ওইখানে বইতে লিখে ফেলবা যে এই জিনিসটা হচ্ছে কথা, ঠিক আছে? এখন কোন একটা জিনিস, যা সাপোজ আমি বললাম যে আমি সবসময় একাডেমিকে বলি যে কি করতে হবে বলো তো, একাডেমিকে অবশ্যই তোমার নোট করতে হবে, বাট তুমি এইখানে আসলে খুব একটা নোট করা আসলে সময় পাবা না। তো যেটা করবা, বইতে লেখার চেষ্টা করবা। কি করবা? বইতে লিখার চেষ্টা করবা, ছোট ছোট জিনিস বইতে লেখার চেষ্টা করবা। আর এর বাইরে যা যা আসে, সাপোজ হচ্ছে একটা কঠিন কিছু আছে, কোনো কঠিন একটা কনসেপ্ট যেটা তো বইতে লিখতে পারতেছো না, তো একটা নোট করে ফেলবো। সো মাথায় রাখবা, আমরা একাডেমিকের ক্ষেত্রে সাপোজ একটা চ্যাপ্টারের, সাপোজ গতিবিদ্যার একটা চ্যাপ্টারের নোট হয়েছে 20 পেজ, 30 পেজ, ওইটা বাদ। এবার যখন তুমি অ্যাডমিশনে চলে গেছো, ওই সেম নোটটা হবে 2 বা 3 পেজে, 2 বা কি 3 পেজে। আমার কাছে এক্স্যাক্টলি মনে আসে 10 বা 20 পেজের মাঝখানে আমি পুরা ফিজিক্সের পুরা নোটটা আমি কমপ্লিট করে ফেলছিলাম, বুঝছো? এখন কি করতে হবে, এই যেখানে একটা কোশ্চেন অ্যাড করছি সেটা হচ্ছে আমাদের নোট করতে হবে কিনা। আমি যেখানেই যাই না কেন নোট অবশ্যই করতে হবে, নোট করা কোনো ক্ষতিকর নাই, বাট এখানে মাথায় রাখো এটা স্মার্টলি নোটটা করতে হবে। যে জিনিসটা বইতে আছে, যে জিনিসটা আমার কোশ্চেন ব্যাংকে আছে, ওইটা এখানে আমার লেখার দরকার নেই। এখানে আমি এক্সট্রা এটা লিখবো যে স্যার নতুন একটা কিছু বলছে কিনা, নতুন একটা ট্রিক্স বলছে কিনা, কোনো একটা জিনিস মনে রাখা, ওইটা আমি কি করবো, নোটে অ্যাড করে ফেলবো, ঠিক আছে? কি করবো, নোটে অ্যাড করে ফেলবো। আর মেন বইতে আমরা লেখা শুরু করে দিব। মেন বইয়ের পরে সাথে সাথে তুমি কনসেপ্ট বুক পড়তে পারো। কনসেপ্ট বুকটা প্রথমবার যখন তুমি প্রথম পড়তেছো, এখন তো একদম রিসেন্ট, একদম এই টাইমটাতে তুমি কনসেপ্ট বুক একটু দেখবা। তোমার কাছে যদি কনসেপ্ট বুক থাকে, ইভেন আমাদের কিউএনএ ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেকআপ বুকে আমরা কনসেপ্ট বুকে পার্ট 2 কিন্তু অ্যাড করে দিয়েছি, ওটা চাইলে তুই দেখতে পারো। সো যাই হোক, সো কনসেপ্ট বুকে তুমি দেখবা যে কোন কোন জিনিস তোমার আসলে কনসেপ্টের মধ্যে পড়তেছে, কোন কোন জিনিস আসলে তোমার পড়া উচিত, কোন কোন জিনিস যেগুলো বেশি কঠিন লাগতেছে ওগুলো পড়ার দরকার নেই, যেগুলো তোমার মনে হচ্ছে না আমার কনসেপ্টের মধ্যে পড়তেছে, এগুলো আসতে পারে, ওটা কি করে ফেললা, দাগাই ফেললা। তাহলে এখানে কি হচ্ছে বলতো, এখানে মোটামুটি একটা সিলেকশন হয়ে যাচ্ছে যে মেইন বইতে আমি কি পড়বো, মেইন বইতে দাগালো নয় আমার আছে, বাড়তে কি পড়বো এটা আমি লিখে ফেলছি। কনসেপ্ট বুকে আমি পুরোটা পড়তে যাবো না, কোন কোন লাইনগুলো পড়বো, কোন কোন কনসেপ্টগুলো পড়বো আমি একটু দাগাই ফেলবো, লাল কালি নীল কালি হাইলাইটার আছে না, ওটা দিয়ে দাগাই ফেলবো। এটা দাগানো হয়ে গেল। এরপর কি করলা, এই যে কনসেপ্ট বুকের পরে কি করবা, ডিরেক্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক। কনসেপ্ট বুকের পরে ডিরেক্ট কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকে কি করবা, কোশ্চেন ব্যাংকে আমরা জাস্ট সিম্পলি আমরা এটাই করবো যে আসলে আমাদের বিগত বছর যা কোশ্চেন আছে না, ওইটাই জাস্ট অ্যানালাইসিস করার চেষ্টা করবো। দেখবা যে ওই একই জিনিস, দেখবা যে তুমি এইচএসসিতে যা পড়ে আসো না, সেম বেসিক দিয়ে তুমি কোশ্চেন ব্যাংকের অনেকগুলো ম্যাথ সলভ করতে পারতেছো, ঠিক আছে? সো এই জিনিসটা করার চেষ্টা করবো যে কোশ্চেন ব্যাংকে কোন কোন জিনিস তুমি পারতেছো, কোন কোন জিনিস পারতেছো না, ওইটা আবার কি করে ফেলা, দাগাই ফেলা হাইলাইটার দিয়ে। ওই যে বললাম না লাল কালি নীল কালি, এটা সব জায়গায় ইউজ করার চেষ্টা করবা, যাতে করে সেকেন্ড বার যখন পড়বা না তুমি আসলে মোটামুটি জিনিসগুলোকে, যেসব জিনিস কমন আছে ওই জিনিস যাতে বারবার না পড়ো, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম, মেন বইতে দাগাই ফেলছি, মেন বইতে দাগানোর পরে কোন কোন জিনিস এক্সট্রা জিনিস আছে ওইটা আমরা লিখলাম। ওই জিনিসটাকে আবার কনসেপ্ট বুকে চলে যাবো, কনসেপ্ট বুকে বইতে যে সব কনসেপ্ট আছে ওইটা আমরা এখানে পড়লাম না, বাড়তি কনসেপ্টটা এখানে দাগাই ফেললাম। ওকে, কনসেপ্ট বুকের পরে আমরা চলে গেলাম কোথায়, কোশ্চেন ব্যাংকে আমাদের মেইন প্র্যাকটিস, এখানে আমাদের মেইন ফিল্ড, এখানে আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করলাম। এখন প্রচুর পরিমাণ প্র্যাকটিস মানে আমি ক্লাসে যেসব জিনিস পড়াইছে দেখবা যে ওইসব জিনিসই চলে আসছে। সো ক্লাসে তুমি একবার দেখে নিলা, ওই নোটটা এখানে করলা, এরপরে যখন তুমি এখানে প্র্যাকটিস করতে যাবা দেখবে যে হুবহু অনেক জিনিসই সেম চলে আসতেছে, একটা টাইপের একটা করে ম্যাথ করো, একটা টাইপের একটা বা দুইটা করে ম্যাথ করো। এখন এই ম্যাথের মধ্যেই যেই ম্যাথটা দেখবা যে অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, ঠিক আছে? এমন কোশ্চেন ব্যাংক অনেকগুলো ম্যাথ দেখবা যে রিসেন্ট টাইমে কোশ্চেন আসছে, বাট এই টাইপের আন্ডারে কোনো ধরনের নতুন কোনো ধরনের কোশ্চেন নাই, মানে এর আগের পুরানো কোনো কোশ্চেন নাই। ওইটা তুমি চাইলে স্কিপ করতে পারো, বা ওইটা আসলে বলা যায় যে ওটা না পারলে তোমার খুব একটা ক্ষতি হবে না। বাট যেই কোশ্চেনটা বারবার আসছে, একই টাইপের জিনিস বারবার আসছে, ওটা যদি না পারো তাহলে কি করবা জানো, এইটা আবার কোথায় চলে যাবে জানো, নোটের মধ্যে। কিসের মধ্যে? এরর, ঠিক আছে? এরর। সো যেসব জিনিস ভুল করতেছো, বারবার যে জিনিস পারার কথা ছিল, যেসব জিনিস ভুল করতেছো, ওটা চলে যাবে আবার কোথায় বলো তো, নোটে। এবার চলে যাবে আমাদের কেমিস্ট্রিতে। সো কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে আমাদের সবগুলো প্রিপারেশনই সেম। তুমি যদি সিম্পলি জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো পড়ে যাইতে পারো না, তাহলে দেখবে যে মোর দেন এনাফ। আর মেইন বই যদি পড়ো তাহলে আরও এনাফ, ঠিক আছে? দেখো তাহলে আমাদের বলো তো আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কি করতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি সাজেস্ট করতাম যে 2টা বই পড়তে, বাট তুমি এইচএসসিতে যদি 2টা বই না পড়ো তাহলে একটা বই পড়বা। তাহলে কোনটা পড়বা বলো তো? হাজারিনাগ। আর আমি যেটা করতাম সেটা হচ্ছে গুহ স্যার পড়তাম। আমার কাছে কোনো
কিছু কিছু কনসেপ্ট আমার কাছে যেটা মনে হতো যে হাজারিতে আসলে ইফিশিয়েন্ট না, হাজারিতে খুব সুন্দর করে লিখে নাই। তাহলে ওই হাজারি পার্টটুকুতে আমি কি লিখতাম জানো, গুহ লিখে রাখতাম। ওইটা আমি গুহ স্যার থেকে পড়তাম, কারণ গুহ স্যারের দেখতাম যে কোনো টপিক অনেক ডিটেলসে লিখা আছে, তাহলে ওটা কোথা থেকে পড়তাম, গুহ স্যার থেকে পড়তাম। ঠিক আছে, সো এই মেইন বই যদি কেমিস্ট্রিতে ভালো করে পড়তে পারো, এর বাইরে আর তেমন কিছু করার দরকার নেই। ঠিক আছে, এবার চলে যাবো, এবার আমরা দেখবো যে আমরা যা যা কনসেপ্ট পড়ছি ওইটা আমাদের আসলে কোশ্চেন ব্যাংকের বা বিগত বছরের যে আমরা কোশ্চেনগুলো আসছে ওইগুলো দেখে অ্যানালাইসিস করার চেষ্টা করবো, এটা দিয়ে আসলে আমি বুয়েট ক্র্যাক করতে পারবো কিনা। কোথায় চলে যাবো বলো তো, কোথায় চলে যাবো, কোশ্চেন ব্যাংকে। এবার দেখবা যে ভাই কোশ্চেন ব্যাংক তো পুরো সমুদ্র হয়ে আছে। অনেকে বলে যে ভাই এখানে কনসেপ্ট বুক পড়বো না, কনসেপ্ট বুক পড়তে পারো, যেমন জৈব যোগের ক্ষেত্রে পড়তে পারো। যেমন জৈব যোগের ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে হাজারি গুহ কোনোটাতে আমার কাছে আসলে সিরিয়ালটা খুব একটা ভালো লাগে নাই, ঠিক না, সিরিয়ালটা খুব একটা ভালো লাগে নাই। সো আমি কনসেপ্ট বুক পড়া শুরু করছিলাম, যে কনসেপ্ট বুকে সুন্দর করে একটা সিরিয়াল দেওয়া আছে, কিংবা অন্য কোনো বইও পড়তে পারো যেখানে আসলে কনসেপ্টগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, জৈব যোগের জন্য আলাদা করে পড়তে পারো। সো সেটাই বললাম যে কনসেপ্ট বুক পড়তে পারো, বাট এইখানে আমার কাছে মনে হয় যে হাজারিতে এত এত তথ্য আছে, কোশ্চেন ব্যাংকে এত এত তথ্য আছে, এগুলো মাঝখানে তুমি হারাই যাও। সো যেটা করবা, কোশ্চেন ব্যাংকে যাবা, কোশ্চেন ব্যাংকে সেম কাজ, প্র্যাকটিস করতে থাকবা, প্র্যাকটিস করতে থাকবা। এখন এইখানে আমাদের দেখবা যে অনেকগুলো মুখস্থ জিনিসপাতি আছে, অনেকগুলো মুখস্থ জিনিসপাতি আছে। যেমন ওই যে আকরিকের নামগুলা, ওই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম যেটা আছে, ওই আকরিকের নামগুলা ভাই, হাজার হাজার আকরিকের নাম, হাজার হাজার আকরিক নাম। কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু থিওরি অনেক ভালোই আসে, কিন্তু ম্যাথের চেয়ে কিন্তু দেখবা যে থিওরি বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো খুব অল্প টাইমের মাঝখানে সলভ করা যায়। অল্প টাইমের মাঝখানে আসলে মানে পরীক্ষার হলে অল্প টাইমের মাঝখানে হচ্ছে তুমি দেখা যাচ্ছে যে পরীক্ষা দিয়ে বের হয়ে যেতে পারবা। ঠিক আছে, সেগুলো একই মার্কস, 10 মার্কসই তো, মানে একটা ম্যাথে 10 মার্কস, আবার থিওরিতেও 10 মার্কস, তাহলে থিওরিটা আনসার করার অল্প টাইমের মাঝখানে করা যাবে না, তাহলে এটা বেটার না? তাহলে আমি যেটা বলবো যে আকরিকের নামগুলো আছে না, কি করবে জানো, নোট করে ফেলবা। কি করবা, বিগত বছরে কোন কোন আকরিকের নাম আসছে নোট করে ফেলবা। একই আকরিকের নাম যদি দুইবার আসে ওটা একটা স্টার্ট দিয়ে দিবা। তারপর বিক্রিয়া, সংকেত, সংকেত একই জিনিসের সংকেত বারবার আসছে, কি করবা, স্টার্ট দিয়ে দিবা। তারপর হচ্ছে কি বলতো, বিক্রিয়া, বিক্রিয়া এই যে একই বিক্রিয়া দেখবা যে বারবার আসছে, জৈব যৌগের ক্ষেত্রে একই বিক্রিয়া তুমি প্রেডিক্টও করতে পারবা যে কোন কোন বিক্রিয়াগুলো বারবার আসে। ঠিক আছে, সো সেম বিক্রিয়াগুলো কি করবা, বারবার কি করবা, একটা নোট করে ফেলবা যে এই না লাস্ট মোমেন্টে যদি আমার প্রিপারেশন নিতে হয় তাহলে আমি এই নোটটা পড়ে যাব। ঠিক আছে, তো সবগুলোর ক্ষেত্রেই মাথা রাখবা নোট ইম্পর্টেন্ট, কিন্তু ছোট ছোট নোট ইম্পর্টেন্ট, যেটা আমরা রিভিশন ম্যাটেরিয়াল বলি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাল কালি নীল কালি দিয়ে দাগানো। ঠিক আছে, কারণ নাহলে পরবর্তীতে যদি তুমি আবার সেম কাজ করতে হয়, আবার পুরো প্রথম থেকে সবগুলো লাইন পড়তে হয়, তাহলে কিন্তু তুমি আসলে এই স্ট্যামিনা পাবা না যে সবকিছু শেষ করা। ঠিক আছে, এরপরে যাবো হচ্ছে ম্যাথে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রে কি করবো, ম্যাথের ক্ষেত্রে তুমি যদি মানে মেইন বই শেষ করতে পারো, দেখবা যে ওইখান থেকে হুবহু অনেক কিছু কমন চলে আসছে, 60 বা 70% ওইখান থেকে চলে আসছে। বাট আমার কাছে পার্সোনালি যেটা হইতো কি, আমি ম্যাথের ক্ষেত্রে না মানে কমপ্লিট করতে পারতাম না, মানে প্র্যাকটিস করতে পারতাম না। কারণ মানে এত এত ম্যাথ, তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখবা যে এত এত ম্যাথ, কোনটা ফলে কোনটা প্র্যাকটিস করবে, এত ম্যাথ প্র্যাকটিস করতে তোমার আসলে দেখবে যে প্রচুর টাইম ওয়েস্ট হচ্ছে। ওয়েস্ট না, আসলে প্রচুর টাইম যাচ্ছে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, এখন যেটা করতে পারো, আমি করতাম সেটা হচ্ছে, আমি মেইন বইয়ের যে ম্যাথগুলো আছে না, ওটা আমি এইচএসসিতে করছি, এইচএসসিতে ভালো করে করছি। যদি এইচএসসি তোমার ভালো করে করা থাকে, তুমি জাস্ট একটু দেখে দেখে যাবা, থিওরিটা একটু দেখবা, একটু কোশ্চেনগুলো একটু দেখে যাবা। এরপরে কি করবা, কোশ্চেন ব্যাংকে যে ম্যাথগুলো আছে ওইটা তুমি প্র্যাকটিস করবা। কি করবা, কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো প্র্যাকটিস করবা। সো তুমি জাস্ট ম্যাথের ক্ষেত্রে যদি কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো গিলে খেয়ে যাইতে পারো, তাহলে দেখবে যে তুমি ম্যাথের মধ্যে বেশি একটা খুব একটা প্যারা হওয়ার কথা না। সো এটা করতে পারো যে মেইন বইটা তুমি একদম মেইন ফোকাস রাখতে পারো, কোশ্চেন ব্যাংকটা দেখতে পাচ্ছি এক্সট্রা কোন কোন ধরনের ম্যাথ আছে, এটা করতে পারো। আবার আরেকটা কাজ করতে পারো যে মেইন বই যে ম্যাথগুলো আছে ওটা সাপোজ প্রথম দিকে একটু দেখে দেখে গেলা, কয়টা ম্যাথ হচ্ছে এক্সট্রা করলা, দাগাই ফেলা যে কোন কোন ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবা। এরপরে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো তুমি প্র্যাকটিস করবা। তুমি চাইলে এই জিনিসটা করতে পারো। এইখানে কনসেপ্ট বুকের গুরুত্ব কতটুকু, এইখানে কনসেপ্ট বুকের গুরুত্ব আসলে খুব একটা নাই। বাট আমার কাছে যেমন আমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যখন পড়ছিলাম, তখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবা যে অনেক কিছু মুখস্থ করতে হয়, তারপর অনেকগুলো ট্রিক লাগে, ঠিক না, কোনটা হলে কোন কোন ফর্ম থাকলে কীভাবে করতে হবে, এই ফর্ম থাকলে ওইভাবে করতে হবে। সো এই জিনিসগুলোর জন্য কোথাও যদি সুন্দর করে লেখা থাকে, যেমন আমার সময় কনসেপ্ট বুকে খুব সুন্দর করে লেখা ছিল, টাইপ ওয়াইজ ভাগ করা ছিল, বইতে কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করা নাই। যেহেতু টাইপ ওয়াইজ ভাগ করা আছে, তুমি চাইলে এখান থেকে করতে পারো। যেখানে ল্যাকিংস আছে ওইখানে তুমি কনসেপ্ট বুকে অ্যাপ্লাই করবা, যেখানে ল্যাকিংস নাই ওখানে কনসেপ্ট বুকে অ্যাপ্লাই করার দরকার নেই। যে জিনিসগুলো তুমি পারো ওই জিনিসগুলো যদি এক্সট্রা করে পড়তে যাও বা নতুন করে জিনিসগুলো পড়তে যাও, তোমার কাছে ভালো লাগবে, বাট তোমার টোটালি টাইম ওয়েস্ট হবে। বুঝছি ব্যাপারটা? তাহলে এই জিনিসগুলো আমরা মোটামুটি যদি ফলো করতে পারি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি ফলো করতে পারি, তারপর হচ্ছে ডান। এইবার আসি হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রে কি করবো, টু বি অনেস্ট ইংলিশ এখানে আমাদের ম্যাটারই করে না। আমরা 85% পাইছি ভাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 85% পাইছি। এইচএসসিতে আমরা ভালো রেজাল্ট করছি বা ভালো রেজাল্ট করবো। আমার কাছে মনে হয় না যে তোমাদের ইংলিশের বেসিক খুব বেশি একটা খারাপ হবে, তোমরা ভালো স্টুডেন্ট। ইংলিশের যে বেসিক আছে ওই বেসিক দিয়ে তুমি ভালো করে র্যাঙ্ক করতে পারবা। বাট তারপরেও আমরা কি করবো না, আমরা সেফ রিস্ক নিব না। আমরা কি করবো, ইংলিশটা প্রতিদিন একটু হলেও পড়বো। এখন কোথা থেকে পড়বো, আমাদের কোশ্চেন ব্যাংক আছে না, কোশ্চেন ব্যাংকে দেখবা যে একটা ইংলিশের পার্ট আছে, ওই ইংলিশের পার্টটা তুমি হচ্ছে সলভ করবা। এর চেয়ে বড় কথা, এখানে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে গ্রামারটা পড়তে হবে, গ্রামার আর হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি তো পড়তে পারো, ভোকাবুলারি প্রতিদিন পড়তে পারবা না, ভোকাবুলারি প্রতিদিন রাত একটা করে পেজ পড়লা,
প্রতিদিন রাতে একটা করে পেজ পড়লা, প্রতিদিন যা বাদ দিলাম, সপ্তাহে একদিন করে পড়ো, সপ্তাহে একদিন করে 3 মাসে তো অনেক দিন হয়েছে নাকি, 3 মাসে 3 4 12, তাহলে 12 দিন তো পড়তেছো। এটা যদি অ্যানসার করতে পারো দেখবা যে তোমার ইংলিশে কিছু না কিছু তুমি পারতেছো। বিগত বছরের কোশ্চেনগুলো ইভেন তুমি বুয়েটে তো আসবে না, তো সাপোজ চুয়েট কুয়েটে হচ্ছে ইংলিশ আসতেছে, ওই চুয়েট কুয়েটের ইংলিশগুলো জাস্ট পরীক্ষার এক সপ্তাহ আগে যদি তুমি মানে দেখে যাইতে পারো দেখবা যে ওইখান থেকে কমন চলে আসছে। সো ওইটা নিয়ে খুব একটা মাথা ঘামাবো না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হচ্ছে আমাদের কিসের জন্য লাগবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আসলে আমাদের কোনো একটা জায়গায় টিকার জন্য লাগবে, আর ইংলিশ আমাদের হচ্ছে র্যাঙ্ক আগাবে। সো র্যাঙ্কও যদি তোমার আগাইতে চাও, তোমার যদি মনে হয় যে এগুলো মোটামুটি ভালোই করে পারতেছি, তাহলে ইংলিশটা প্রতি সপ্তাহে 2 বা 3 দিন করে রাখবা, প্রতিদিন রাতে 1 ঘন্টা করে রাখবা, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই তো। সো আই গেস এখানে আর তেমন কোনো কনফিউশন নাই। আর এখানে আমাদের যে বড় প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের ভাই ঠিক আছে যা পড়াশোনা শুরু করলাম, আপনি যা যা বলতেছেন সব কিছু আমি ভেবে করা শুরু করলাম, বাট এখানে আমি কি ভুল করতে পারি সেটা আমাকে একটু বলে দেন। ঠিক আছে, এইটা আমি একটু অ্যানসার করি। প্রথম কথা হচ্ছে কোশ্চেন ব্যাংক না করা, এইটা আসলে আমাদের তেমন বলার কিছু নাই, এটা আমরা জানি যে কোশ্চেন ব্যাংক না করলে আসলে আমাদের চান্স হবে না। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবা যে এই যে আমরা যে ম্যাথের প্র্যাকটিস করতেছিলাম না, ম্যাথে যেটা বললাম যে মেইন বই দিয়ে তোমার প্রিপারেশন হয়ে যাবে। সো অনেকে এটাই করে যে মেইন বই করতে করতে কোশ্চেন ব্যাংক আর দেখেই না, কোশ্চেন ব্যাংক দেখে না। ইভেন আমি ঢাকা ভার্সিটিতে আমার র্যাঙ্ক খুবই খারাপ আসছে, খুবই খারাপ বলতে যে 1000-এর কাছাকাছি আসছে আর কি। তো এটা রিজনটা পরে কি জানো, আমার মনে হয়েছে ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিছি, আমার ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক তত দেখার দরকারই নেই, আমি মোটামুটি আসলে পরীক্ষা দিলেই হলো। কিন্তু আমি যেটা দেখতে পাইছি যে বিগত বছরের কোশ্চেন থেকে হুবহু কমন চলে আসছে ভাই। তো আমি যদি জানতাম যে হুবহু এরকম জিনিস আসতে পারে, তাহলে তো আমি আগে থেকে প্রেড করে ফেলতে পারতাম, ইভেন আমার র্যাঙ্কও আগাইতো। ব্যাপারটা বুঝতে পারছো? সো কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা বা কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যাই করো না কেন, যা কিছু পড়ো না কেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক। তোমার কাছে মনে হইতে পারে যে না ভাই আমি তো আসলে মেইন বই জিনিসপাতি সবই পড়তেছি, কিচ্ছু বাদ রাখতেছি না, তারপরেও দেখবা যে পরীক্ষার হলে গিয়ে তুমি আটকে যাচ্ছ। মানে যেসব জিনিস একদম ইয়াতে আসছে কিন্তু দেখা যাচ্ছে অল্প সময়ের মাঝখানে সলভ করতে হচ্ছে, অল্প স্পেসের মাধ্যমে সলভ করতে হচ্ছে, এবার তখন দেখবা যে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো দেখে তোমার মানে মনে হচ্ছে নতুন কিছু। আর আমাদের সময় ইভেন এমন হয়েছে, আমারও হয়েছে এমন, আমার র্যাঙ্ক খুব একটা ভালো না, আমার একদম মাঝারি লেভেলের র্যাঙ্ক, তারপরে আমারও প্র্যাকটিস করতে করতে এমন হয়েছে যে কোনো কোশ্চেন আমার একদম মুখস্থ হয়ে গেছে যে এটার আনসার এমনই হবে। ঠিক আছে, এই একটা জিনিস অবশ্যই কি করতে হবে, কোশ্চেন ব্যাংক অবশ্যই মাস্ট করতে হবে। এরপরে একটা বড় সমস্যা হচ্ছে বিগত কয়েক বছর ধরে আমরা দেখতেছি, সেটা হচ্ছে বড় ক্লাস করা। মানুষজন বড় ক্লাস করতে এত ফ্যান হয়ে যাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে না ভাই সব পড়াই দিচ্ছে, ভাইয়ার এফোর্ট তো সেরা, ভাই তো সেরা, ভাই সব কিছু শেষ করাই দিচ্ছে আমাকে। ঠিক আছে শেষ করাই দিচ্ছে, ঠিক আছে, বাট তুমি কি শেষ করতেছো? তুমি কিছু শেষ করতেছো না, তুমি জাস্ট ক্লাস করে চলে যাচ্ছ। একটা জিনিস মাথায় রাখবা, ক্লাস করে গেলে ঠিক আছে, বাট পরীক্ষা হলে এই জিনিসগুলো ভুল করবা, পারা জিনিসগুলোই ভুল করবা। পরীক্ষা হলে কি পারা জিনিসগুলোই ভুল করা, পারা জিনিসগুলো যদি ভুল করো তাহলে সেখানেই দেখবা যে তুমি আসলে চান্স মিস করছো। পরীক্ষার হলে মাথায় রাখবা, বুয়েটে বা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে সবখানে সেম কাজ, পারা জিনিস যদি না পারো তাহলে তুমি আসলে অ্যাডমিশনে পাসই করতে পারো না। পাস বাদ দিলাম, তুমি আসলে মানে তোমার তো টার্গেট তো সিট পাবা না। তুমি যদি না পারা জিনিস যেগুলো আসলে কেউ পারবে না, ওইসব জিনিস যদি টার্গেট করো তাহলে দেখবা যে পারা জিনিস পারতেছো না, আর তোমার টার্গেট থাকবে কি বলতো, পারা জিনিসগুলো পারা। ঠিক আছে, তো ঘুরে ফিরে একই কথাই বললাম। তো যাই হোক, যেটা বললাম যে বড় ক্লাস করতে গিয়ে মানুষজন এটাই ভুলে যায় যে ভাইয়া তো খুব ভালো পড়াচ্ছে, ভাইয়া খুব ভালো এফোর্ট দিচ্ছে, বাট মাথায় হচ্ছে কি আমি নিজে প্র্যাকটিস করতেছি না। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা বড় প্রবলেম হচ্ছে আমাদের নোট না করা। ঠিক আছে, আমি তোমাকে বলে দিছি নোট কিভাবে করতে হবে, কিভাবে শর্ট নোট করতে হবে, কিভাবে রিভিশন ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে, এটা তোমাকে বলে দিছি। ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলাগুলো লিখতে পারো, বাট ফর্মুলাগুলো খুব একটা লেখার দরকার না, যেটা বইতে লেখা আছে ওইটা তুমি আবার কেন লিখবা। যেটা এক্সট্রা জিনিস আছে, যেখানে তুমি ভুল করতেছো, যে কোনো একটা কনসেপ্ট এক্সট্রা আছে 1-2 পেজের, প্রতিটা চ্যাপ্টারে 1-2 পেজ করে হচ্ছে নোট করবা। কেমিস্ট্রির ক্ষেত্রে ওই যে আকরিক নাম বিক্রিয়াগুলো, ম্যাথের ক্ষেত্রে তুমি ফর্মুলাগুলো লিখতে পারো যে লাস্ট মোমেন্টে আমি ফর্মুলাগুলো দেখে যাবো। এই জিনিসগুলো যদি করতে পারো তাহলে মাস্ট তোমার কি বলতো জিনিসগুলো হচ্ছে আগাবে। আর আমি তোমাকে একটা ফ্লো সুন্দর করে বলে দিছি যে কোন জিনিসগুলো যাতে তোমার একই জিনিস বারবার যাতে না পড়া হয়, কোথাও যাতে টাইম ওয়েস্ট না হয়, আগে থেকে কিভাবে দাগাবা, কোনটা কি করবা সেটা কিন্তু আমি তোমাকে বলে দিছি। ঠিক আছে, ওকে। সো মানে আমাদের কি করতে হবে, মাস্ট একটা নোট করতে হবে। আর আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের অফলাইনে এক্সাম না দেওয়া। তুমি ক্লাস করতেছো, তুমি পড়তেছো, তুমি সবকিছু পারতেছো, কোশ্চেন ব্যাংকের জিনিসগুলো তোমার সহজ লাগতেছে, তোমার কাছে মনে হচ্ছে আর অফলাইনে এক্সাম দিয়ে কি লাভ। অফলাইনে এক্সাম তো মানে প্রথম দেখবা যে আমাদের যারা উদ্ভাসে ভর্তি হয় কিংবা যেখানে ভর্তি হয় না কেন, দেখবা যে প্রথম ক্লাস করতে ভালোই লাগে, পরে যখন আস্তে আস্তে জিনিসগুলো কঠিন হওয়া শুরু করতেছে, একটা এক্সাম বাদ দাও, দেখবা যে পরবর্তীতে বাকি কোনো একটা এক্সাম দিতে আর ভালো লাগতেছে না, একটা ফ্লো চলে আসে যে না এক্সাম আর দিবই না। সো মাথায় রাখবা, যত কষ্টই হোক না কেন অফলাইনে এক্সাম দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, অফলাইনে এক্সাম দিলে তুমি বুঝতে পারবা। তুমি সাপোজ এমনও হইতে পারে যে তুমি ফিজিক্স দাগাবা না কেমিস্ট্রি দাগাবা না ম্যাথ দাগাবা না, মানে কোনটা আনসার করা শুরু করবা, এটা কিভাবে বুঝবা? এই যে অফলাইন যে এক্সাম আছে না, এই এক্সামে তুমি এখানে হচ্ছে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করো। সবাই প্রথমে সাপোজ হচ্ছে তোমার ফেভারিট সাবজেক্ট ফিজিক্স, সবাই ফিজিক্স দিয়ে শুরু করবা, এরপরে কেমিস্ট্রি, এরপরে ম্যাথ, এভাবে শুরু করতে পারো। পরে আরেকটা এক্সামে তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করছো, কারণ কেমিস্ট্রি দেখা যাচ্ছে যে খুব অল্প টাইমের মধ্যে সলভ করা যায়। আবার আরেকটা ইয়াতে তুমি এসে ম্যাথ দিয়ে শুরু করছো, কারণ তোমার কাছে মনে হচ্ছে যে ম্যাথে সবচেয়ে বেশি মাথা ঠান্ডা রাখা লাগে, প্রথম দিকে মাথা ঠান্ডা থাকে। তুমি নিজে প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করবা যে আসলে কোনটা তোমার জন্য আসলে ফিজিবল।
ঠিক আছে? এই তো। এরপরে হচ্ছে আমাদের হার্ড প্রবলেমে ফোকাস করা। ইভেন দেখবা যে এখনো মানুষজন জিজ্ঞেস করে যে আইআইটি যে কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে কিনা, বিদেশি কোশ্চেন ব্যাংক সলভ করা লাগবে না বুয়েটে চান্স পাইতে ভাই। অ্যাডমিশন সিজনে এসে তুমি এই কোশ্চেন করতেছো। এই জিনিসটা আমি তোমাকে সাজেস্ট করতে পারতাম যদি তুমি আসলে একাডেমিকে থাকো। একাডেমিকে এমন অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা আসলে এইচএসসির পড়াশোনার পাশাপাশি এইচএসসি পড়াশোনা তারা অনেক আগেই শেষ করে ফেলছে। এখন তারা কি করতে পারবে? কি করবে বলো তো? বাইরে জিনিসগুলোতে পড়বে। বাট এখন এসে তোমার যেটা লাগবে তুমি যেসব বেসিক পারো, এই যে হালকা একটু বেসিক আগাইতে পারো। বাট এর বেশি আসলে বেসিক আগানোর এখানে সময় নাই। এখানে যেটা করা উচিত যে বেসিক আছে ওই বেসিক দিয়ে বেশি করে প্র্যাকটিস করা। ঠিক আছে? সো এখানে যেটা করতে হবে হার্ড প্রবলেমে ফোকাস করা যাবে না। হার্ড প্রবলেমে কি ফোকাস করা যাবে না? যেসব কোশ্চেন তোমার আসছে, যেসব কোশ্চেন আসতে পারে, ওইসব জিনিস পারতেছো কিনা সেটা ইম্পর্টেন্ট। এবার অনেকে এটা জিজ্ঞেস করে যে ভাই আমার উইকলিটা কত ইম্পর্টেন্ট? উদ্ভাসের উইকলিটা কত ইম্পর্টেন্ট? উদ্ভাসের উইকলিতে আসলে কেমন ভালো করা মানে ভালো করতে পারতেছি না। তাহলে আমি কি করবো ভাই? আমি হতাশ হয়ে যাচ্ছি। টু বি অনেস্ট উদ্ভাসের উইকলিতে ভালো করা তোমার টার্গেট? না তো। তোমার টার্গেট কি? বুয়েটে চান্স পাওয়া। তাই তো? সো উদ্ভাসের উইকলিতে কত পাচ্ছ ডাজন্ট ম্যাটার। উদ্ভাসের উইকলিতে দেখবে যে অনেক কোশ্চেন এত কঠিন করে আসে টপারদের জন্য। ওগুলা কিসের জন্য? কাদের জন্য? টপারদের জন্য। এখন ওইসব কোশ্চেন না পারলে তুমি হতাশ হওয়ার কিছু নাই। তুমি মাথায় রাখো যেসব কোশ্চেন তোমার পারার কথা ওইসব কোশ্চেন পারতেছো না। যেসব কোশ্চেন ব্যাংকে আসছে, কোশ্চেন ব্যাংকে আছে, বিগত বছরে আসছে, ওইসব কোশ্চেন পারতেছো কিনা। যদি ওই কোশ্চেনে তুমি আটকায় যাচ্ছ, ওই কোশ্চেনে যদি তুমি আসলে মানে ভুল করে আসতেছো তাহলে তোমার সমস্যা আছে। বাট মাথায় রাখবা অন এন অ্যাভারেজ আমি যদি 60 বা 70% পাই, 60 বা 70% পাই, তাহলে আমি ধরে নিব আমার ভালো ট্র্যাকে আছে। আর এই 60-70%-এর চেয়ে যদি বেশি দেখা যাচ্ছে যে কঠিন কোশ্চেন চলে আসতেছে যেগুলো আসলে আমাদের বিগত বছর আসেও নাই, তাহলে ধরে নিবা যে না আমি যা পড়ছি ওইটা পারতেছি কিনা, এতটুকুটা। ঠিক আছে? আর তোমার র্যাঙ্ক যদি থাকে যে 100-200-র মাঝখানে, তাহলে তুমি এই কাজ করতে পারো যে যেসব কঠিন কোশ্চেন আছে ওইটাতে আমি ফোকাস করতে পারবো। বাট তোমার র্যাঙ্ক আস্তে আস্তে 1000-2000 তুমি পড়ে আসো কি বলতো টপারদের কোশ্চেনে, তাহলে কি হবে? হবে না। একদম লাস্টলি সেটা হচ্ছে আমাদের বাসায় স্পেস এবং টাইম ম্যানেজমেন্টের না প্র্যাকটিস করা। উদ্ভাসে অফলাইনে যে কোনো জায়গায় তুমি এক্সাম দিচ্ছ, বাট মাথায় রাখবা তোমার বাসায় বসেও অল্প একটা স্পেসের মাঝখানে এক্সাম দেওয়া তোমার প্রিপারেশন নিতে হবে। টাইমলি প্রিপারেশন নেওয়া, টাইমলি হচ্ছে এক্সামটা মানে টাইমলি কোনো একটা কোশ্চেন সলভ করা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। কোনো একটা ম্যাথ প্র্যাকটিস করতেছো, আমি বারবার বলতেছি যে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে। বাট এই কোশ্চেনের প্র্যাকটিস থেকে এত সহজ তো না। এটা কি করতে হবে? এই কোশ্চেন ব্যাংকের মাঝখানে তোমার নোট তৈরি করতে হবে। কোন জায়গায় তুমি ভুল করতেছো, তারপর দাগাইতে হবে কোন জিনিস তুমি পরবর্তীতে প্র্যাকটিস করবা, দাগাবা কোন জিনিস তুমি পরবর্তীতে প্র্যাকটিস করবা, এটা দাগাবা। এরপরে বাড়তি কোনো যদি কনসেপ্ট লাগে ওই কনসেপ্টটা এখানে লিখে ফেলবা। ঠিক আছে? ওই কনসেপ্টটা তুমি কি করবা? এখানে লিখে ফেলবা। বাড়তি যদি কোনো কনসেপ্ট লাগতেছে এই জিনিসটা করবা। এরপরে এই প্র্যাকটিসটা যে কোশ্চেন ব্যাংকের ম্যাথটা প্র্যাকটিস করবা কি জাস্ট ওই এমনি লিখে গেলা এমন হলো না। তুমি কি করবা? তুমি পরীক্ষার হলে যেভাবে প্র্যাকটিস করবা না, ওই হুবহু সেম ভাবে টাইম ধরে প্র্যাকটিস করার চেষ্টা করবা। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো যদি করো তাহলে আমার কাছে পার্সোনালি মনে হয় যে তোমার 3 মাস সময় থাকুক না কেন কিংবা 2 মাস সময় থাকুক না কেন, এগুলোর মাঝখানে তুমি আসলে সবকিছু কভার আপ করে ফেলতে পারবা। ঠিক আছে? এই তো। সো এর বাইরে কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে একটু কমেন্টে জানাতে পারো। আর আমাদের কমেন্টের ডেসক্রিপশনে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। সো ডেমো ক্লাসগুলো দেখবা, দেখে যদি তোমার মনে হয় যে তোমার কিনা উচিত তাহলে কিনে ফেলো। ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।